হ্যালো, হ্যালো। আচ্ছা, আমাদের তাহলে গত ক্লাসে কোষ গহ্বর পর্যন্ত শেষ হয়েছিল। আজকের থেকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট টপিক শুরু করব। সবথেকে ইম্পর্টেন্ট এগুলো যে ইম্পর্টেন্ট না এটা বলা যাবে না। সবকিছু থেকে প্রশ্ন আসবে। বাট আই থিংক মানে ইম্পর্টেন্ট এর একটা ইম্পর্টেন্ট আছে না? এই চ্যাপ্টার মানে সবথেকে বেশি এই টপিক আজকে থেকে যে টপিক শুরু হবে এটা বেশি ইম্পর্টেন্ট আর কি। কালকে আমি চেষ্টা করব ২ ক্লাসে শেষ করে দিতে। আজকে সহ ২ ক্লাস আজকে মানে আজকে আর কালকে মিলে। কালকে হয়তো পারব না রেকর্ড করতে, কারণ কালকে আমার পরশু পরীক্ষা আছে। বাট পরশু রেকর্ড করে দিব আরকি। তো যাই হোক, আমাদের এই যে ইম্পোর্টেন্ট টপিক বলতেছি এটা কেন ইম্পোর্টেন্ট? প্রথম কথা হচ্ছে এটাই, why this is important? কারণ হচ্ছে যে আমাদের আমাদের মানবদেহের সবকিছু নিয়ন্ত্রণ করে কে? সবকিছু কন্ট্রোল করে কে? এই যে আমি তোমার কাউকে ঘুষি মারতে ইচ্ছা করছে। ঠিক আছে? তুই কি করবি? ঘুষি মারে দিবি। এখন যে ঘুষি মারবে এটা নিয়ন্ত্রণ করছে কে? তোর গেম খেলতে ইচ্ছা করতেছে, তুই গেম খেলতে বসলি, তোর কার সাথে চ্যাট করতে ইচ্ছা করতেছে, তোর কার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে। দুনিয়ার সব কাজ, মানবদেহের সব কাজ কে নিয়ন্ত্রণ করতেছে? একটা সেন্টার পয়েন্ট আছে, তাই না? মস্তিষ্ক। মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে। ঠিক সেম ভাবে কোষের সবকিছু কাজ, কোষের মধ্যে যাবতীয় যে কাজ ঘটে, যে বিপাকীয় কাজ বল, রাসায়নিক বিক্রিয়া বল, কোষ ওভারঅল কোষের যে অঙ্গাণুগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, হোয়াট এভার, হ্যাঁ, ওদের সবাইকে যে নিয়ন্ত্রণ করতেছে, কোষের জৈবিক কাজ যে নিয়ন্ত্রণ করতেছে, যাকে কোষের মস্তিষ্ক বলা হয়, তার নাম হচ্ছে যে নিউক্লিয়াস। কোষের কি বলা হয়? মস্তিষ্ক বলা হয়। মস্তিষ্ক বলা হয়, প্রাণকেন্দ্র বলা হয়, বা কেন্দ্রিকা বলা হয়। ঠিক আছে? তার মানে আমরা আজকে কাকে নিয়ে পড়বো? নিউক্লিয়াস। ওকে? তো নিউক্লিয়াসকে আমরা প্রথমে যা বললাম যে নিউক্লিয়াসকে কি বলা হচ্ছে? নিউক্লিয়াসকে বলা হচ্ছে কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক। ওকে? কোষের মস্তিষ্ক বলা হচ্ছে। আরেকটা নামে যেটা রাখা হচ্ছে প্রাণকেন্দ্র। কারণ সেন্টার পয়েন্ট ওই সবকিছু কি কন্ট্রোল করতেছে। প্রাণকেন্দ্র, বা আরেকটা নামে রাখা হয় সেটা হচ্ছে কি কেন্দ্রিকা। আরেকটা নামে কি ডাকা হয়? কেন্দ্রিকা। বুঝতে পারছি? ওকে। এখন কথা হচ্ছে নিউক্লিয়াস ওয়ার্ডটা আসছে কোত্থেকে? নিউক্লিয়াস ওয়ার্ডটা আসছে একটা ল্যাটিন ওয়ার্ড, নাক্স থেকে। নিউক্লিয়াস ওয়ার্ডটা কোত্থেকে আসছে? নিউক্লিয়াস ওয়ার্ডটা আসছে ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ কিসের থেকে আসছে? নাক্স থেকে। নাক্স। এখন কথা হচ্ছে নাক্স মানে কি? ল্যাটিন শব্দ নাক্স মানে কি? নাক্স মানে হচ্ছে নাট বা বাদাম। নাক্সের অর্থ কি? নাট বা বাদাম। হানি নাটস। নাট, নাটের বাদামের ইংলিশ শব্দ কি? নাটস না? তো নাট মানে কি? বাদাম। তো এখন কথা হচ্ছে কেন বাদাম? বাদাম ওয়ার্ডটাই কেন আসছে যে নিউক্লিয়াস নামটা? কারণ নিউক্লিয়াস দেখতে অনেকটা বাদামের মতো। ঠিক আছে? বাদামে যেমন খোসা পাওয়া যায়, খোসাটা ছেড়ে দিলে ভিতরে আরেকটা আরেকটা ইয়া পাওয়া যায়, মানে মেইন বাদামটা পাওয়া যায়। নিউক্লিয়াসটা অনেকটা এরকম। কেন এরকম আমি তোকে বলতেছি। আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার হইলো। এখন কথা হচ্ছে যে নিউক্লিয়াস আবিষ্কার করছে কে? নিউক্লিয়াস আবিষ্কার করছে কে? নিউক্লিয়াসের আবিষ্কারক, এটা কখনো ভুলা যাবে না। নিউক্লিয়াসের আবিষ্কারকটা নাম কখনো ভুলা যাবে না। নিউক্লিয়াসের আবিষ্কারক। ওকে? নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে, এটা আমি মনে রাখতাম। আমি একটা কফি খাইতাম, কফির ফ্লেভারটার নাম ছিল ব্রাউনি। কফি ফ্লেভারটার নাম কি ছিল? ব্রাউনি। ব্রাউনি। এই ফ্লেভারের নামটা মনে রাখলে তুমি মনে রাখবে যে নিউক্লিয়াস কে আবিষ্কার করছে। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে নি দিয়ে কি বোঝাচ্ছে? নি দিয়ে আশা করি নিউক্লিয়াস বোঝাচ্ছে, তাই না? নি দিয়ে কি বোঝাচ্ছে? নিউক্লিয়াস বোঝাচ্ছে। নি দিয়ে কি বোঝাচ্ছে? নিউক্লিয়াস বোঝাচ্ছে। ওকে? ব্রাউ দিয়ে কি বোঝাচ্ছে? ব্রাউ দিয়ে বোঝাচ্ছে ব্রাউন, রবার্ট ব্রাউন। ঠিক আছে? এই ব্রাউন হচ্ছে কি করছে? নিউক্লিয়াস আবিষ্কার করছে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, রবার্ট ব্রাউন প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করছে, এটা ভালো কথা। তিনি প্রথম নিউক্লিয়াসটা দেখছে কোন কোষে? ঠিক আছে? তিনি প্রথম নিউক্লিয়াসটা দেখছে কোন কোষে? তা আমরা অ্যামাজন জঙ্গলের নাম সবাই শুনছি। আমরা সবাই অ্যামাজন জঙ্গলের নাম শুনছি। অ্যামাজন।
অ্যামাজন জঙ্গলের মধ্যে কিছু গাছ পাওয়া যায়, কিছু কি পাওয়া যায়, গাছ পাওয়া যায়, কিছু গাছ। হুম, ওকে, কি পাওয়া যায়, কিছু গাছ পাওয়া যায়। ওই গাছগুলোতে কিছু ঝুলন্ত ফুল দেখা যায়, মানে কিছু গাছের মধ্যে ফুলগুলো ঝুলে আছে এভাবে দেখা যায়, ঝুলন্ত ফুল। ঝুলন্ত কি ফুল দেখা যায়। এই ঝুলন্ত ফুলগুলোর নাম হচ্ছে অর্কিড। এই ঝুলন্ত ফুলগুলোর নাম কি, অর্কিড। এই অর্কিডের পত্রকোষে হচ্ছে কি পাইছে, অর্কিডের পত্রকোষে হচ্ছে যে নিউক্লিয়াস দেখতে পারছে প্রথম। অর্কিডের পত্রকোষ হচ্ছে প্রথম নিউক্লিয়াস দেখতে পারছে, কে দেখতে পারছে, রবার্ট ব্রাউন। এই যে ব্রাউন, ব্রাউন সাহেব দেখতে পারছে। আশা করি স্টোরিটা ক্লিয়ার হলো। আচ্ছা, আচ্ছা, এখন নিউক্লিয়াস দেখতে কেমন, নিউক্লিয়াসের সমস্ত গঠন নিয়ে আমরা আজকে ফুল পড়া হচ্ছে নিউক্লিয়াসকে নিয়ে, নিউক্লিয়াসের সমস্ত গঠনকে নিয়ে। আচ্ছা, নিউক্লিয়াস যদি আমরা এখন নরমাল একটা চিত্র আঁকি, নিউক্লিয়াসের চিত্র, নিউক্লিয়াসের চিত্র আঁকা একদম ইজি। নিউক্লিয়াসের চিত্র আঁকা একদম ইজি, কেন ইজি, প্রথমে কি করবি, নিউক্লিয়াসের চিত্র আঁকার সময় এভাবে একটা বৃত্ত আঁকবি, আবার কি করবি, আবার একটা নিচে দিয়ে বৃত্ত আঁকবি। বৃত্তটা একটু ফাঁক করে, নিচের বৃত্তটা একটু ফাঁক করে আঁকা উচিত। কেন আঁকা উচিত আমি বলতেছি। ওকে, এই যে দুইটা বৃত্ত আঁকবি, বৃত্ত আঁকার পর কি করবি, ফাঁকে ফাঁকে মুছে দিবি। এইখানে একটা মুছে দিবি, এদিকে একটা মুছে দিবি, এদিকে একটা মুছে দিলি। এই যে এখন কি করবি, এই যে মুছে দিছিস এগুলো জোড়া লাগাই দিবি। এই যে, এই যে জোড়া লাগাই দিলাম। এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার মানে কি, নিউক্লিয়ার আবরণ, নিউক্লিয়াসের আবরণটা। তো নিউক্লিয়াস আবরণের ভিতর কি থাকে, আবরণের ভিতর থাকে এই যে ফুটা 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 নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, আমি কোনটা কি একটা ট্রেলার দেখাই দিব, ট্রেলার দেখায় আমরা বিস্তারিত যাব, ঠিক আছে। নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওপ্লাজমের ভিতর কি থাকে, একটা ঘন কিছু একটা থাকে, তাই না, এটাকে বলা হয় নিউক্লিওয়েট। এটাকে নিউক্লিওয়েট বলা হয় বা নিউক্লিওলাস বলা হয়, এটাকে নিউক্লিওলাস বলা হয়। এখন এর ভিতর থাকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আশা করি বুঝাই ফেলতে পারছি, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। এখন তোর প্রশ্ন হতে পারে নিউক্লিয়ার রেটিকুলাম আবার কি জিনিস, আমি তো জানতাম এটা ডিএনএ। এই ডিএনএ কে বলা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। এই ডিএনএ এর আরেক নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। কখন ক্রোমাটিন বলা হয়, কখন ডিএনএ বলা হয়, এটা আশা করি আমি ক্লিয়ার করে দিছিলাম, যদিও ক্লিয়ার না থাকলে আমি আবার ক্লিয়ার করে দিব। ওকে, আচ্ছা, তো এগুলো হচ্ছে নিউক্লিয়াসের মেইন জিনিস, এগুলো হচ্ছে কি নিউক্লিয়াসের মেইন জিনিস। তো নিউক্লিয়াসের মধ্যে ব্যতিক্রম যেটা থাকে সেটা হচ্ছে যে এই যে দেখা যাচ্ছে না নিউক্লিয়াসের আবরণটা, সব আবরণই দ্বিস্তর বিশিষ্ট, সব অঙ্গাণুর আবরণই দ্বিস্তর বিশিষ্ট। এখন তোমার দেখে মনে হতে পারে নিউক্লিয়াসের আবরণটাও দ্বিস্তর বিশিষ্ট, দেখা যাচ্ছে এটা একটা স্তর এটা একটা স্তর। হুম, নিউক্লিয়াসের আবরণটা হচ্ছে যে নিউক্লিয়াস আবার দুইটা আবরণ দ্বারা আবৃত, সবাই নর্মালি একটা আবরণ দ্বারা আবৃত থাকে, ওই একটা আবরণ আবার দ্বিস্তর বিশিষ্ট হয়, কিন্তু নিউক্লিয়াস হচ্ছে দুইটা আবরণ দ্বারাই আবৃত, এটা একটা আবরণ, এটা আরেকটা আবরণ, আর প্রতিটা আবরণ আবরণ হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। এটাও দ্বিস্তর বিশিষ্ট একটা আবরণ, এটাও একটা দ্বিস্তর বিশিষ্ট আবরণ, বুঝতে পারছি। তার মানে নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা বলবো যে নিউক্লিয়াস হচ্ছে কি দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণী দ্বারা আবৃত, দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণী দ্বারা আবৃত, দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণী দ্বারা আবৃত, এটা গেল একটা কথা। আচ্ছা, প্রথম এরপর কথা হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতরে যে নীল নীল ফোঁটা ফোঁটা, এটাকে আমরা কি বলছি, নিউক্লিয় প্লাজম বলছিলাম, তাই না, এটাকে কি বলছিলাম আমরা, নিউক্লিয় প্লাজম বলছিলাম। আচ্ছা, প্লাজম মানে কি, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, শুনছোস যে খালি স্থান মাতৃকাটাকে বলা হচ্ছে আমরা নর্মালি কোষের মাতৃকাকে বলি সাইটোপ্লাজম, আর নিউক্লিয়ার মাতৃকাকে বলতে নিউক্লিয় প্লাজম। আচ্ছা, নিউক্লিয় প্লাজমে এখানে আসলে জিনিসটা কি, এটা কি কমন সেন্স না যে কোষের সাইটোপ্লাজম যা নিউক্লিয়াসের ভিতরেও তাই থাকবে, কারণ নিউক্লিয়াসের এই স্থানটা তো ফাঁকা, এই ফাঁকা স্থানটাতে যে
মানে এই ফোঁটা ফোঁটা দেখা যাচ্ছে, এই তরল পদার্থটা দেখা যাচ্ছে, এটা আসলে কোষের প্রোটোপ্লাজমই। কোষের প্রোটোপ্লাজমের উপরে তো নিউক্লিয়াস বসে গেছে। তার মানে প্রোটোপ্লাজমিক রসটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটাকে জাস্ট নিউক্লিওপ্লাজম কেন বলা হচ্ছে, কারণ এটা নিউক্লিয়াসের ভিতর থাকতেছে বলে, এই রসগুলো নিউক্লিয়াসের ভিতর থাকতেছে বলে এটার নাম আবার নিউক্লিওপ্লাজম রাখতেছে। বাট অ্যাকচুয়ালি কোষের পুরা কোষই তো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কেন বলছি, কারণ অঙ্গাণু সহ তো প্রোটোপ্লাজমই বলে, তাই না? তো এখন কি হচ্ছে, কোষের পুরো প্রোটোপ্লাজম যে রস তরল পদার্থটা, এটাই তো নিউক্লিয়াসের মধ্যে আছে, তাই না? বুঝতে পারছি আশা করি। মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি খালি দর, এখন খালি জায়গাটা যদি পানির উপর বসে যায় তাহলে পানিটা এই জায়গায় দেখা যাবে না, তো প্রোটোপ্লাজম রসটাই তো এই জায়গায় দেখা যাবে। ওকে, তার মানে এখানে কি থাকে, প্রোটোপ্লাজমিক রস বিদ্যমান। এখানে কি থাকে, প্রোটোপ্লাজমিক প্রোটোপ্লাজমিক রস বিদ্যমান। ওকে, আরেকটা কি থাকে, ক্রোমাটিন তন্তু থাকে, ওই যে রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। এটাকে কেন ক্রোমাটিন তন্তু বলা হয় সব ক্লিয়ার করব, সব ক্রোমাটিন নামটা ওয়ার্ড কোত্থেকে আসছে সব ক্লিয়ার করব আজকে। আজকে এখন জাস্ট ট্রেলার দিলাম, ক্রোমাটিন তন্তু কি বিদ্যমান। আর বায়োলজিতে তন্তু মানে হচ্ছে যে সুতা, এগুলো সুতার মতন থাকে সে না। আর ক্রোমাটিন মানে কি, আমি আসতেছি। ওকে, তাহলে এগুলো হচ্ছে ট্রেলার গেল নিউক্লিয়াস নিয়ে মোটামুটি। এখন হচ্ছে ফাইভ এমসিকিউর জন্য 5 স্টার কিছু কথা বলবো এখন। এমসিকিউর জন্য 5 স্টার কিছু কথা বলবো এমসিকিউর জন্য। ওকে, নর্মালি প্রতিটি কোষে, প্রত্যেকটা কোষে মানে প্রত্যেকটা সেলে, ঠিক আছে, প্রতিটি কোষে একটি করে নিউক্লিয়াস থাকে। প্রতিটি কোষে একটি নিউক্লিয়াস থাকে। প্রতিটি কোষে একটি নিউক্লিয়াস থাকে। বুঝতে পারছি? খুব ভালো কথা। নিউক্লিয়াস থাকে না কোথায় তাহলে? নিউক্লিয়াস থাকে না কোথায় তাহলে? যেসবে, একটু আচ্ছা থাক, যেসবে নিউক্লিয়াস, এটা একটা কথা, এটা একটা কথা বলছি, যেসবে নিউক্লিয়াস থাকে না, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, কোন কোন জায়গায় নিউক্লিয়াস থাকে না, নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না, এইগুলো মাস্ট আসবে। এটা 5 স্টার এমসিকিউ, এখানে যা লিখে দিব তাই। প্রথম কথা হচ্ছে যে, যেটা আমরা সবাই জানি, কোন কোথায় নিউক্লিয়াস থাকে না দেখি বলতো। আদি কোষে নিউক্লিয়াস থাকে না, কারণ আদি কোষে আমরা পড়ে আসি ক্লাস 8-9 থেকে, আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। তার মানে কি, আদি কোষে নিউক্লিয়াস নেই। আদি কোষ কাদের? ব্যাকটেরিয়া একটা আদি কোষের উদাহরণ। ওকে, আচ্ছা, প্রকৃত কোষ হয়েও কিছু কিছু কোষে নিউক্লিয়াস দেখা যায় না। যেমন কোন কোষে? সিবনল। সিবনল, সিবনলটা কি ভাই? আমরা জাইলেম ফ্লোয়েমের নাম শুনছিলাম, জাইলেমও 4 প্রকার কোষ নিয়ে গঠিত, সিবনলও ফ্লোয়েমও 4 প্রকার কোষ নিয়ে গঠিত। ফ্লোয়েমের 4 প্রকার কোষের মধ্যে সিবনল হচ্ছে 1 প্রকার কোষ। এই কোষগুলো দেখতে অনেকটা কেমন, এই কোষগুলো অনেকটা নলের মতো, এরকম নলের মতন, কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। এগুলো প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও, এটা কি প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও সিবনলে কি তাই নিউক্লিয়াস নেই। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলবো, মানব দেহে আরো কিছু কোষ আছে যেগুলোতে নিউক্লিয়াস থাকে না। একটা হচ্ছে অনুচক্রিকা, অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে যেগুলো, যেসব কোষ হেল্প করে, অনুচক্রিকা রক্ত পড়াইছে আশা করি। আরেকটা হচ্ছে যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকাকে আমরা আরবিসি বলি, রেড ব্লাড সেল। কিন্তু একটু ফাঁক রেখে বলছি, একটু ফাঁক রেখে বলছি ভাইয়া, লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, তবে লোহিত রক্তকণিকা যখন উৎপন্ন হচ্ছিল তখন নিউক্লিয়াস থাকে, কিন্তু পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। পরিণত লোহিত রক্তকণিকা, যখন লোহিত রক্তকণিকা পরিণত হয়ে যায়, বড় হয়ে যায়, তখন আর নিউক্লিয়াস দেখা যায় না। কেন দেখা যায় না, এগুলো যখন রক্ত চ্যাপ্টারটা আবার যদি কখনো পড়ানো লাগে তখন বুঝাবো, ঠিক আছে? আচ্ছা, পরিণত লোহিত রক্তকণিকায় কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। তো তোমার যদি প্রশ্ন আসে নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না, অপশনে একটার মধ্যে আরবিসিও থাকবে, আরেকটার মধ্যে পরিণত আরবিসিও থাকবে, তুমি কোনটা দেখাবা? পরিণত আরবিসিটাই দেখাবা। এই জায়গাটা অনেকেই ভুল করে, আমি, তুই যেন ভুল না করস, আমি একদম পয়েন্ট আকারে বলে দিছি। হুম, আবার কিছু কিছু কোষে বহু নিউক্লিয়াস থাকে, কিছু কিছু কোষে আবার কি থাকে, বহু নিউক্লিয়াস থাকে, বহু নিউক্লিয়াস, সরি, কিছু কিছু নিউক্লিয়াসে বহু নিউক্লিয়াস থাকে বলতেছি, কিছু কিছু কোষে,
কিছু কিছু কোষে বহু নিউক্লিয়াস থাকে, কিছু কিছু কোষে কি থাকে, বহু নিউক্লিয়াস থাকে। কেমন, ধর এটা ধর একটা সেল, এটা ধর একটা সেল, এই সেলের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন বহু নিউক্লিয়াস কোন ধরনের, কোন কোন সেলে পাওয়া যায় আমরা একটু দেখব। এটা একটু ছন্দ আকারে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, বহু নিউক্লিয়াস, ওকে, এটা একটা ছন্দ আকারে মনে রাখবো আমরা। ছন্দটা হচ্ছে যে বহু শয়তান ভয়ে পালিয়েছে। যুদ্ধের সময় কি হয়েছে, অনেক শয়তান ভয়ে পালিয়েছিল না। হুম, বহু শয়তান ভয়ে পালিয়েছে। বহু শয়তান ভয়ে কি হয়েছে, পালিয়েছে। এখানে এখান থেকে বহু, বহু বলতে আমরা কি বুঝতেছি, বহু বলতে আমরা কি বলতেছি ভাইয়া, বহু দিয়ে আমরা বুঝাচ্ছি বট্রিডিয়াম। বহু দিয়ে আমরা কি বোঝাচ্ছি, বট্রিডিয়াম, ওকে। শয়তান দিয়ে কি বোঝাচ্ছি, এস দিয়ে কিছু একটা হবে তার মানে, তাই না, ওকে। স্পেরোপ্লিয়া, এটা একটু উচ্চারণ করতে আমার কষ্ট হয়, কারণ বলেছে আবার কাজ করে না কেন। বানানটা কি ছিল, আচ্ছা স্পেরো দিয়ে বানানটা ঠিক ঠিক হয়েছে কিনা বই থেকে দেখে নিস। স্পেরোপ্লিয়া। আরেকটা হচ্ছে কি, ভয়, ভয় দিয়ে হচ্ছে ভাউকেরিয়া বা ভাউচেরিয়া, হোয়াট এভার ইউ ক্যান সে, ভাউচেরিয়া, ঠিক আছে। VAUCHERIA, ভাউচেরিয়া। আর পালিয়েছে দিয়ে কি হবে, পালিয়েছে দিয়ে কি হবে, পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম কি এক ধরনের ছত্রাক, পেনিসিলিয়াম কি এক ধরনের ছত্রাক, পেনিসিলিয়াম কোষগুলোতে কি থাকে না, নিউক্লিয়াস থাকে না, ওকে। পেনিসিলিয়াম, আশা করি বুঝাতে পারছি, ওকে। এগুলো হচ্ছে 5 স্টার, এগুলো থেকে প্রশ্ন অবশ্যই আসবে, অবশ্যই আসবে এমসিকিউতে, এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলা হয়? উদ্ভিদ কোষ দেখতে কেমন, উদ্ভিদ কোষ দেখতে অনেকটা এরকম না, উদ্ভিদের কোষ আর কি, যে এটা একটা উদ্ভিদ কোষ তাই না। উদ্ভিদ কোষে যদি এই এক ধরো এই ধরনের উদ্ভিদ কোষে যদি ধরো এই একটা উদ্ভিদ কোষ, এখানে অনেকগুলো নিউক্লিয়াস দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে ভাইয়া, নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এই যে নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এই ধরনের উদ্ভিদ কোষকে কি বলা হয়, এই ধরনের উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট, ঠিক আছে। এই ধরনের উদ্ভিদ কোষকে কি বলা হয়, সিনোসাইট। আর প্রাণী কোষ দেখতে পাই কেমন, প্রাণী কোষ দেখতে এরকম একটা, ঠিক আছে। কিন্তু এই প্রাণী কোষে যদি অনেক ধরনের নিউক্লিয়াস দেখা যায়, অনেকগুলো নিউক্লিয়াস দেখা যাচ্ছে ছড়াই ছিটাই আছে, আমি শুধু নিউক্লিয়াসটা আঁকতেছি, প্রাণী কোষ তো ফুল আঁকতে পারবো না এখন। এই ধরনের প্রাণী কোষকে কি বলা হয়, এই ধরনের প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। এই ধরনের প্রাণী কোষকে কি বলা হয়, প্লাজ প্লাজমোডিয়াম, ওকে। আচ্ছা, নিউক্লিয়াস নরমালি একটা কোষের, নিউক্লিয়াস নিউক্লিয়াস সাধারণত বা নরমালি সাধারণত একটা কোষের 10 থেকে 15% স্থান দখল করে। একটা কোষের 10 থেকে 15% কি দখল করে, স্থান দখল করে, স্থান কি করে, দখল করে, ওকে। কিন্তু শুক্রাণু, শুক্রাণু তো একটা কোষ তাই না, জনন কোষ আর কি, শুক্রাণু একটা কোষ, শুক্রাণু 90% স্থান কে দখল করে, নিউক্লিয়াস। শুক্রাণুর 90% স্থান দখল করে নিউক্লিয়াস, ওকে। কেমনে সেটা, একটা শুক্রাণু দেখতে কেমন হয় ভাইয়া, এটা শুক্রাণুর মাথা, এটা এটা কি একটা ল্যাজ, এটা তো শুক্রাণু তাই না, এটা কি এক ধরনের শুক্রাণু। এখন শুক্রাণুর ল্যাজ তো কোনো অংশ না, এটা ল্যাজেরও কাজ আছে, ল্যাজ হচ্ছে শুক্রাণুটাকে চলতে সাহায্য করে, কিন্তু মেন কাজ তো মাথা, তাই না। মাথার মধ্যে দেখা যায় যে এই যে প্রায় 90% অংশ জুড়ে, প্রায় 90% অংশ জুড়ে আমি এই যে হলুদটা হচ্ছে পুরো অংশ হচ্ছে নিউক্লিয়াস, এই যে ফুল অংশ হচ্ছে নিউক্লিয়াস, 90% স্থান দখল করে, পুরাটাই, প্রায় পুরাটাই, ঠিক আছে।
যেটাকে বলতেছি আমরা নিউক্লিয়াস। আমরা কি বলতেছি? নিউক্লিয়াস। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এখন কথা হচ্ছে নিউক্লিয়াসের রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন, নিউক্লিয়াসের রাসায়নিক গঠন মানে বাইরে থেকে দেখতে নিউক্লিয়াসের ভিতর কি কি থাকে? নিউক্লিয়াস জিনিসটা হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা তৈরি। আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি। নিউক্লিক অ্যাসিড মানে কি? এটা তো আশা করি এতদিনে পারার কথা। নিউক্লিক অ্যাসিড মানে কি? ডিএনএ আর আরএনএ কে কি বলা হয়? নিউক্লিক অ্যাসিড বলা হয় না? ডিএনএ আর আরএনএ কে কি বলা হয় ভাইয়া? নিউক্লিক অ্যাসিড বলা হয় না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ তো থাকার কথা না। আশা করি ক্লিয়ার হয়েছে নাকি? ডিএনএ আর আরএনএ কে কি বলা হয়? একসাথে নিউক্লিক অ্যাসিড বলা হয়। ডিএনএ হচ্ছে যে ডাবল স্ট্র্যান্ডেড নিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড নিউক্লিক অ্যাসিড। হোয়াটএভার। নিউক্লিয়াসের ভিতর সামান্য পরিমাণ আরএনএ থাকে, আরএনএ থাকে কি পরিমাণ? সামান্য পরিমাণ। আর বাকি ক্রোমাটিন তন্তু তো দেখছোই, ওটা তো ডিএনএ। ঠিক আছে, সামান্য পরিমাণ কি থাকে? আরএনএ থাকে। আচ্ছা, নিউক্লিয়াসের কাজ কি? এ ভাই কাজ কি পড়ানোর দরকার আছে? এত বাংলা কথা। ইন মানে কোষের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। এটা বলার কি আছে, তাই না? কোষের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। আমার খিদে লাগছে যে মারাত্মক পরিমাণে, আমি দুপুরে ভাতও খাইনি, সেজন্য জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। ওকে, আচ্ছা, নিউক্লিয়াসের ভিতর কি থাকে? ক্রোমোজোম থাকে না, বা ক্রোমাটিন তন্তু থাকে না, বা ডিএনএ থাকে? ওগুলো আলটিমেটলি সেম, এদের নাম সেম, বাস জাস্ট এক এক সিচুয়েশনে ওদের এক এক নামে ডাকা হয়, বা জিনিসটা সেমই। ঠিক আছে, তো ওরা যখন ক্রোমোজোম ধারণ করে, ক্রোমোজোম মানে কি? বংশগতির ধারক বা বাহক ধারণ করে, ঠিক না? তার মানে কি? কারণ ক্রোমোজোমের মধ্যে বা ক্রোমাটিন তন্তুর মধ্যে বা ডিএনএর মধ্যে তো সব জেনেটিক সিকোয়েন্স থাকে, জেনেটিক কোডগুলো থাকে, যেগুলো সন্তানের মধ্যে যায়, এগুলো বাপ মার মতন দেখতে হয়। আমরা তো একদম ইয়া জিনের মধ্যে এমন কি থাকে, ডিএনএর মধ্যে এমন কি থাকে, কি সিকোয়েন্স থাকে, এগুলো তা আমরা আস্তে আস্তে পড়বো। মানে কাল পরবর্তী যে ক্লাসটা নিয়ে ওইটা ক্রোমোজোমের উপরেই হবে সম্পূর্ণ, ওইটা দিয়েই আমরা শেষ করব। আশা আশা করতে পারছি। বাট নেক্সট ক্লাসের টপিক অনেক, নেক্সট ক্লাসের টপিক অনেক অনেক মজার। পড়া বুঝলে মজা, কিন্তু না বুঝলে অনেক কঠিন লাগবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে, বংশগতির ধারক ও কি? বাহক। আচ্ছা, আর কি করে? আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে। আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে। এই কথাটা একটু বুঝাতে গেলে আমার তোমাকে তোমাকে একটু ডিপ পড়াইতে যাবে, ডিপ পড়াবো না, মানে কালকে ক্লাসে যেগুলো পড়াবো ওগুলা জাস্ট একটু শর্টকাটে পড়াই দেওয়া। হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতর কি থাকে? ডিএনএ থাকে, তাই না? নিউক্লিয়াসের ভিতর কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএটা কি হয় একটা সময় আরএনএ তে কনভার্ট হয়, কিন্তু কোন আরএনএ? মেসেঞ্জার আরএনএ তে কনভার্ট হয়। ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা, এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা, ইয়াকসি আচ্ছা, এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ তে কনভার্ট হয়। ঠিক আছে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আর এমআরএনএ তে কনভার্ট হয়, এটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ আর কি। এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। ঠিক আছে, এই এমআরএনএটা আবার নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে যায়। সাইটোপ্লাজমে রাইবোজোম দুইটা এসে যুক্ত হয় এই এমআরএনএ ঘিরে। আর এমআরএনএর মধ্যে যে কোডিং সিকোয়েন্স গুলো আছে, এই কোডিং সিকোয়েন্স গুলোকে রাইবোজোম কোড করে প্রোটিন বানায়। এই এমআরএনএ থেকে আলটিমেটলি কি হয়? প্রোটিন হয়। এটাকে বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। ঠিক আছে, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। তো এখন আমার কথা হচ্ছে যে আলটিমেটলি ডিএনএটা পাওয়া যাচ্ছে তো নিউক্লিয়াসের ভিতর। তো নিউক্লিয়াসের ভিতরে তার মানে আরএনএ তৈরি হচ্ছে, কারণ এমআরএনএ এক প্রকার আরএনএ। আবার এমআরএনএ থেকে যেহেতু প্রোটিন তৈরি হচ্ছে, ঠিক আছে, তার মানে কি নিউক্লিয়াসে তো আলটিমেটলি কি এমআরএনএ আর প্রোটিন সংশ্লেষণ করতেছে, তৈরি করতেছে। আশা করি বুঝতে পারছি, তাই না? ওকে, এটা আশা করি ক্লিয়ার হলো। একটু দ্বারা
আচ্ছা, তাহলে কি পড়াচ্ছিলাম? খেয়ে আসছি তো, নাস্তা করে আসছি, ঝাল লাগতেছে আর কি। শীতের পিঠা খাইছি। ও মাই গড। আচ্ছা, কি কি পড়াচ্ছিলাম তাহলে? তাহলে এটা তো বুঝছি যে কিভাবে আরএনএর প্রোটিন সংশ্লেষণ করে, এটা বুঝতে পারছি। তা এখন আমরা ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড। এখন হচ্ছে আমরা নিউক্লিয়াসের ফুল গঠনটা আমরা দেখবো আর কি। নিউক্লিয়াসের মেইন 4টা পার্ট আছে, 4টা পার্টের আবার ডিটেলস পড়বো। প্রথম কথা হচ্ছে নিউক্লিয়াস কেমন আঁকতে হবে আমি বলছিলাম। প্রথম কথা হচ্ছে তুমি একটা কি করবা, বৃত্ত আঁকবা। এখান থেকে আরেকটা বৃত্ত আঁকবা। ওকে, বৃত্ত এঁকে কি করবা, বৃত্ত এঁকে হচ্ছে যে মুছে দিবা। এই পার্ট মুছে দাও, এইটা মুছে দাও। এটা আবার কি হলো? এটা কোনো কথা হইলো? আচ্ছা আচ্ছা। ওমা, এটা কি আবার? এই যে এই পার্ট মুছে দাও, এই পার্ট এটা একটু বেশি চলে গেছে, এই পার্ট মুছে দাও। আচ্ছা, তাহলে এখন কি হলো? এটা আমরা কি আঁকছি? এতক্ষণ তো বুঝে যাওয়ার কথা, এটা আমরা নিউক্লিয়ার এনভেলপ আঁকছি। এটা কি আঁকছি আমরা? নিউক্লিয়ার এনভেলপ আঁকছি। এই যে এটা হচ্ছে একটা নিউক্লিয়ার এনভেলপ। তো এটাকে আমরা কি বলতেছি? নিউক্লিয়ার এনভেলপ বলতেছি। আচ্ছা, এটাকে আমরা কি বলতেছি? এটা লিখে দিই। এটাকে আমরা বলতেছি নিউক্লিয়ার নিউক্লিয়ার এনভেলপ। এনভেলপ কেন বলতেছি? আচ্ছা, আমরা যে চিঠি লিখি, চিঠিটা কি খামে ভরে দিই না? খামটাকে এনভেলপ বলে না? তো এটা কি খামের চিঠির আবরণ হিসেবে কাজ করতেছে না খামটা? তো নিউক্লিয়াসের এটা, নিউক্লিয়াসের যে বাইরের যে আবরণটা, যে বাইরের আবরণটা তো নিউক্লিয়াসের ভিতরের আবরণকে ঢেকে রাখতেছে, সেজন্য এটাকে বলতেছে নিউক্লিয়ার এনভেলপ। তারপর এখানে আমরা কি থাকে জানতাম? এখানে আমরা থাকতে জানতাম যে নিউক্লিওপ্লাজম। এটা তো পড়াই বলছে, নিউক্লিওপ্লাজমের ডিটেলস আসলে পড়া নেই। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি নিউক্লিওপ্লাজম। এটাকে আমরা কি বলতেছি? নিউক্লিওপ্লাজম। ওকে, এটাকে বলতেছি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম ছাড়া এখানে আমরা কি জানতাম? আরেকটা ইয়া থাকে, ঘন একটা বস্তু থাকে, তাই না? ঘন। এটার নাম কি দিছে? এটার নাম কি দিছে? এটার নাম দিছে নিউক্লিওলাস। এটার নাম কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। ওকে। নিউক্লিওলাস থেকে কি থাকে? নিউক্লিওলাস থেকে হচ্ছে যে ডিএনএ বা ক্রোমাটিন তন্তু, এগুলো কি থাকে? ক্রোমাটিন তন্তু। ওকে, ক্রোমাটিন তন্তু। এই চারটা হচ্ছে যে কি নিউক্লিয়াসের মেইন জিনিস। এই চারটা কি নিউক্লিয়াসের মেইন জিনিস। ঠিক আছে? ওফ, ক্রোমাটিন তন্তু। ওকে, এই চারটা হচ্ছে মেইন জিনিস। আর এটাকে বলা হয়, এই যে ফাঁকা স্থান, এই যে ফাঁকা স্থান ছিদ্রের মতন, এই ছিদ্রটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্রটাকে কি বলা হয়? নিউক্লিয়ার রন্ধ্র। পড়া বেশি এই নিউক্লিয়ার রন্ধ্রতে। ঠিক আছে, নিউক্লিয়ার রন্ধ্র। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা নিউক্লিয়ার এনভেলপ নিয়ে স্টাডি করা শুরু করে দিই। ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলপ নিয়ে। নিউক্লিয়ার এনভেলপ। ওকে, নিউক্লিয়ার এনভেলপ নিয়ে স্টাডি করি। প্রথম কথা আমরা মেইন কথাটাই বলে দিছি। দেখলে মনে হয় যে এটা দ্বিস্তর বিশিষ্ট একটা আবরণ, কিন্তু নিউক্লিয়াস হচ্ছে 2টা আবরণ দ্বারা আবৃত থাকে, প্রতিটা আবরণ আবার দ্বিস্তর বিশিষ্ট। তাহলে এটা কি বলতে পারি? দ্বিস্তর বিশিষ্ট 2টি মেমব্রেন বা আবরণ। ঠিক আছে, সে নিউক্লিয়ার এনভেলপটা কি? নিউক্লিয়ার এনভেলপটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট 2টি মেমব্রেন। প্রতিটা মেমব্রেন কি দ্বিস্তর বিশিষ্ট। ঠিক আছে, মেমব্রেন বা আবরণ বা পর্দা আর কি। লেখা বৃষ্টি হচ্ছে কারণ হাতে জল লাগছে।
জল লাগার কারণে এখানে পড়ছে এবং ব্যালেন্স রাখতে পারতেছি না। যাই হোক, আচ্ছা, আমরা কি বলছিলাম? দুনিয়ার যত মেমব্রেন আছে বা পদরা আছে বা আবরণ আছে, ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে গঠিত। ফসফোলিপিড বাইলেয়ার কি আশা করি আমি আর বলবো না। ফসফোলিপিড, এটা বলা উচিত হবে না, এটা পুরো লিখে লিখে বুঝেছি আমি। ফসফোলিপিড বাইলেয়ার, বাইলেয়ারের কারণে এটা দ্বিস্তর হয়। তার মানে একটা আবরণ ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে গঠিত। যেহেতু একটা আবরণ ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে গঠিত, বাইলেয়ার মানে কি দ্বিস্তর বিশিষ্ট না, তার মানে এখানে আবরণ আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা আবরণ মানে প্রতিটা আবরণ ফসফোলিপিড বাইলেয়ার নিয়ে গঠিত, প্রতিটা আবরণ দ্বিস্তর বিশিষ্ট হবে। ফসফোলিপিড বাইলেয়ার কি ছিল? এই যে, আশা করি চিত্রটা হালকা করে দেখাই দিলাম, বাকিটা মনে পড়ার কথা। ঠিক আছে, ওকে। এই যে এটা হচ্ছে বাইলেয়ার। তো এটা তো বুঝাবার কিছু নেই। এরপর হচ্ছে কাজ। এটার কাজ কি? এটার কাজ খুব ইম্পর্টেন্ট না, কারণ এটা কাজ তুমি বানায় বানায় লিখতে পারো। প্রথম কথা হচ্ছে এটা একটা নিউক্লিয়াসকে স্ট্রাকচার দিচ্ছে, শেপ দিচ্ছে। তার মানে কি বাইরের এনভায়রনমেন্ট থেকে ভিতরের এনভায়রনমেন্টকে কোনো না কোনো ভাবে রক্ষা করতেছে, বাইরের এনভায়রনমেন্ট থেকে ভিতরের এনভায়রনমেন্টকে পৃথক করতেছে। এখানে বাইরের এনভায়রনমেন্ট মানে কি সাইটোপ্লাজম, কারণ নিউক্লিয়াস তো থাকে সাইটোপ্লাজমের মধ্যে। আর ভিতরের এনভায়রনমেন্ট মানে কি নিউক্লিয়াসের ভিতর যা থাকে, তার মানে কি সাইটোপ্লাজম হতে নিউক্লিয়াসকে পৃথক করে। ঠিক আছে, এটা একটা কাজ, সাইটোপ্লাজম হতে নিউক্লিয়াসকে পৃথক করে, এটা একটা। তারপর হচ্ছে কি বিভিন্ন দ্রব্যের যোগাযোগ ও পরিবহন। এটা কেমনে করে আমি বলতেছি, বিভিন্ন দ্রব্যের বিভিন্ন দ্রব্যের যোগাযোগ ও পরিবহন, পরিবহন, বুঝতে পারছি? বিভিন্ন দ্রব্যের যোগাযোগ পরিবহন। আচ্ছা, একটা কথা বলতো, মেইনলি আসলে দ্রব্য পরিবহন হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে, ঠিক না? কিছু জিনিস বের হবে, কিছু জিনিস ঢুকবে, এটাই তো, এটাই তো নিয়ম, ছিদ্র থাকলে। কিন্তু এই ছিদ্রটা গঠন করতেছে কে? নিউক্লিয়ার এনভেলপ তো। এটা একটা নিউক্লিয়ার এনভেলপ, এটা একটা নিউক্লিয়ার এনভেলপ, মাঝখানে ফাঁক থাকার কারণেই তো ছিদ্রটা নিউক্লিয়ার রন্ধ্রটা সৃষ্টি হয়েছে। তার মানে যোগাযোগ আর পরিবহনের কাজটা কিন্তু ও জড়িত, সেই জন্য ওর কথা বলছি। আবার যোগাযোগ পরিবহনের কাজে কিন্তু নিউক্লিয়ার রন্ধ্রও জড়িত, এটা তো স্বাভাবিক। জিনিসটা এরকম, এরকম মানে লাইন বাড়ানো আর কি। লাইন বাড়াইলে তো ভুল কিছু হবে না, তুমি যত লাইন লিখতে পারো তত ভালো। এখন কথা হচ্ছে আমরা নিউক্লিয়ার রন্ধ্র নিয়ে পড়বো। কি নিয়ে পড়বো? নিউক্লিয়ার রন্ধ্র, এটাতে একটু স্টাডি আছে সামান্য। নিউক্লিয়ার স্টাডি বলতে তুমি যদি এখন বই খুললো নিউক্লিয়ার রন্ধ্র নিয়ে কি কি লিখছে, এগুলো তোমার মাথা আওলাই ফাওলাই কি একটা অবস্থা হবে। কিন্তু আমি কত ইজিলি ভাবে তোমাকে বুঝে দিই, দেখো। ওকে, নিউক্লিয়ার রন্ধ্র মানে আমরা যখন স্টাডি করবো, তার মানে এটাকে আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছি, তাই না? এই জায়গাটাকে আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছি। তারপর অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে আমরা বলতে পারি এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের একটা পার্ট, এটা আরেকটা নিউক্লিয়ার এনভেলপের আরেকটা পার্ট, এটা হচ্ছে রন্ধ্র, মাঝখানে ফাঁকা জায়গাটা হচ্ছে রন্ধ্র, তাই না? মাঝখানে ফাঁকা জায়গাটা হচ্ছে রন্ধ্র। এই মাঝখানে ফাঁকা জায়গায় অ্যাকচুয়ালি কি থাকে? মোট কথা মাঝখানে ফাঁকা জায়গায় মনে রাখবা ৮টা প্রোটিন থাকে। ৮টা প্রোটিন বৃত্তাকারে সজ্জিত থাকে। ৮টা, কয়টা? ৮টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা বৃত্তাকারে সজ্জিত থাকে। এই প্রোটিনগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। দেখলে মনে হয় যে এটা ফাঁকা স্থান, কিন্তু আসলে ফাঁকা স্থান নেই, কেন অনেক কিছু জিনিস থাকে। হ্যাঁ, ৮টা প্রোটিন গ্র্যানিউল, প্রোটিন, এগুলো প্রোটিন আর কি, ছোট ছোট প্রোটিন, প্রোটিন গ্র্যানিউল। আর বায়োলজিতে গ্র্যানিউল মানে কি? গ্র্যানিউল মানে কি? গ্র্যানিউল মানে দানা। এটা ৮টা ছোট ছোট প্রোটিন দানা, ঠিক আছে, এরকম বৃত্তাকারে সজ্জিত থাকে। ওকে, এই ৮টা প্রোটিন দানার মাঝখানে থাকে এরকম চতুর্ভুজ আকৃতির একটা ট্রান্সপোর্টার। এইটাকে বলা হয় ট্রান্সপোর্টার। একটা জিনিস থাকে, ঠিক আছে, এটা একটা জিনিস। জিনিসটা কি, আসল প্রোটিন নাকি কি, এটা জানার দরকার নেই, এটার নাম হচ্ছে ট্রান্সপোর্টার। একটা জিনিস থাকে ট্রান্সপোর্টার। ট্রান্সপোর্টার নামটা শুনেই তুমি বুঝতেছো ট্রান্সপোর্টার কি করে। ট্রান্সপোর্টার কি করবে? ট্রান্সপোর্ট করবে। কাকে ট্রান্সপোর্ট করবে ভাইয়া? আরএনএ ট্রান্সপোর্ট করবে। আরএনএ ট্রান্সপোর্ট কেমনে করবে ভাইয়া? একটু আগে কি বলছিলাম আমি? একটু আগে তোমাকে আমি কি বলছিলাম? যে বলছিলাম না ডিএনএ থেকে এমআরএনএ হয়, এটা নিউক্লিয়াসের ভিতরেই হয়।
তারপর mRNA-টা সাইটোপ্লাজমে চলে যায় না, নিউক্লিয়াস থেকে বের হইতে হবে তো, সাইটোপ্লাজমে যেতে গেলে বের হইতে হবে তো, বের কেমনে হবে? এই নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হবে ভাইয়া, এই নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হবে, mRNA-টা বের হবে। তার মানে কি RNA ট্রান্সপোর্ট করতেছে না, RNA-টা বের হবে কিসে দিয়ে? নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হবে, এটা তো বুঝলাম। নিউক্লিয়ার রন্ধ্রের কোন পার্ট থেকে? এই ট্রান্সপোর্টার পার্ট দিয়ে হচ্ছে RNA-টা বের হবে, এটাকে বলা হয় RNA ট্রান্সপোর্ট করবে, ঠিক আছে, ট্রান্সপোর্টার। একটু ক্লিয়ার? এখন কথা হচ্ছে ট্রান্সপোর্টারটা তো কিছু না কিছু দ্বারা জোড়া লেগে থাকতে হবে, এই জায়গায় অবস্থান করতে হবে, নাহলে তো এটা নিচে পড়ে যাওয়ার কথা, তাই না? নিচে তো পড়ে যাওয়ার কথা নাকি? ধর তুই শূন্যে ভাসতেছিস, শূন্যে ভাসতেছিস, তোকে যদি এদিক থেকে ধরে না রাখে, এদিক থেকে ধরে না রাখে, তুই তো কোথায় পড়বি? নিচে পড়ে যাবি না? ধরে রাখতে হবে। তো ধরে রাখে কে? আরো দুইটা প্রোটিন আছে, তার নাম হচ্ছে অ্যাঙ্করার প্রোটিন, অ্যাঙ্কর প্রোটিন, ঠিক আছে? অ্যাঙ্কর প্রোটিন গুলো কই থাকে? আমি সবুজ হলুদ দিয়ে দেখাচ্ছি, এই অ্যাঙ্কর প্রোটিন, এই যে অ্যাঙ্কর প্রোটিন, এই যে অ্যাঙ্কর প্রোটিন, ট্রান্সপোর্টার গুলো অ্যাঙ্কর প্রোটিন দ্বারা ইয়ার সাথে যুক্ত, কার সাথে? এনভেলপের সাথে যুক্ত, অ্যাঙ্কর প্রোটিন দ্বারা। তার মানে এটার নাম ট্রান্সপোর্টার, এটার নাম হচ্ছে কি অ্যাঙ্কর, অ্যাঙ্কর প্রোটিন। আর অ্যাঙ্কর শব্দের অর্থ কি? অ্যাঙ্কর মানে যুক্ত করা, যুক্ত করতে সে হলো, হচ্ছে অ্যাঙ্কর প্রোটিন। এইটাই, এই কথাগুলো তোমার বইতে অনেক ঘুরায় পেঁচায় লেখা। তো জিনিসটা হচ্ছে যে আমি কত ইজিলি বুঝিয়ে দিছি, এখন তুই নিজেই জাজ কর। আচ্ছা, নিউক্লিয়ার রন্ধ্রের কয়েকটা বৈশিষ্ট্য, ঠিক আছে? ওর কয়েকটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য। ওর নর্মাল ব্যাস, ঠিক আছে? ওর নর্মাল ব্যাস হচ্ছে যে কত ছিল? 9 ন্যানোমিটার। নর্মাল ব্যাস হচ্ছে 9 ন্যানোমিটার। কিন্তু ও সংকোচন প্রসারণশীল। সংকোচন প্রসারণশীল মানে কি? কখনো ছোট হবে, কখনো বড় হবে। হ্যাঁ, সংকোচন প্রসারণশীল, ছিদ্রটা কখনো বড় হবে, কখনো ছোট হবে, এটাই। কারণ অ্যাঙ্কর প্রোটিন মাঝে মাঝে চিপটা যায়, চিপটাই গেলে এগুলো এইটা এটা আর এটা কাছাকাছি চলে আসবে না, এনভেলপ দুটো কাছাকাছি চলে আসবে না। আবার অ্যাঙ্কর প্রোটিন দুটো মাঝে মাঝে একটু ফুলে যায়, ফুললে আবার খুলে যাবে না, এই জিনিসটা হচ্ছে এরকম। ওকে, তাহলে নিউক্লিয়ার রন্ধ্র নিয়ে পড়ালেখা শেষ, নিউক্লিয়ার এনভেলপও শেষ আমাদের মোটামুটি। নিউক্লিয়াস নিয়ে যত স্টাডি আছে এখানে আজকে মানে মেইন পড়াগুলো পড়ে ফেলছে আর কি। এবার হচ্ছে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় কি? প্লাজম। আচ্ছা, নিউক্লিয় প্লাজম কি এটা তো বলা লাগবে না। নিউক্লিয় প্লাজমের আরেকটা নাম আছে ক্যারিওলিম্ফ। এটা আরেকটা নাম কি? ক্যারিওলিম্ফ। এটা এমসিকিউর জন্য 5 স্টার। এটা এমসিকিউর জন্য কি? 5 স্টার। ক্যারিওলিম্ফ। বায়োলজিতে ক্যারিও ওয়ার্ডটা আসছে ক্যারিয়ন থেকে, ক্যারিয়ন থেকে আসছে, ঠিক আছে? ক্যারি অন, ঠিক আছে? ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস। হ্যাঁ, আর লিম্ফ শব্দটা আসছে একদম লসিকা, লসিকা থেকে। লসিকা কি? এক ধরনের তরল পদার্থ, এক ধরনের কি তরল পদার্থ। আমাদের মানবদেহ লসিকা থাকে, রক্তচাপ একটা পড়াইছি যখন, তখন বলছিলাম এক ধরনের কি তরল পদার্থ লসিকা। এখন তরল পদার্থ যেহেতু মানে কি নিউক্লিয়াসের ভিতর যে তরল পদার্থ জিনিসটা থাকে, এটাই ক্যারিওলিম্ফ, এটাই নিউক্লিয় প্লাজম। তরল পদার্থ কেন ভাইয়া? প্রোটোপ্লাজম তো তরল, বলছিলাম মনে আছে? 65% পানি থাকে প্রোটোপ্লাজমে, বলছিলাম কিনা? বলছিলাম। ওকে, তার মানে কি? কারণ নিউক্লিয় প্লাজম মানে তো প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের এই অংশটাই, তাই না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা ঘন দানাদার তরল পদার্থ, কারণ দানাও থাকে, ওই যে ডট 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 ডট, ঠিক আছে? ঘন দানাদার তরল পদার্থ। হুম, ঘন দানাদার তরল পদার্থ। এটার কাজগুলো কি কি? নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত থাকে, এটা তো লেখার কিছু নেই। কাজ হচ্ছে যে নিউক্লিওলাস ধারণ করে। নিউক্লিওলাস কি? এটা আশা করি এখন তো আর চিত্রটা দেখাইতে হবে না। নিউক্লিওলাস ধারণ করে, ঠিক আছে? তারপর হচ্ছে কি ক্রোমাটিন তন্তু ধারণ করে, কারণ নিউক্লিয়াসের ভিতর যে জিনিসগুলো থাকে এগুলো তো ওর মধ্যেই থাকে, তাই না? ওর উপরেই থাকে, ক্রোমাটিন তন্তু ধারণ করে, ক্রোমাটিন তন্তু ধারণ করে। আর একটা হচ্ছে কি মেইন কথা, মেইন পয়েন্ট, ওর কাজের মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এনজাইমের কার্যকলাপের ক্ষেত্র, এনজাইমের কার্যকলাপের ক্ষেত্র, ঠিক আছে? এনজাইমের কার্যকলাপের ক্ষেত্র।
আচ্ছা, আমরা তো এটা জেনে গেছি যে নিউক্লিয়াসের ভিতর ডিএনএটা এমআরএনএ তে পরিণত হয়। এটা আবার এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন প্রসেস। আবার নিউক্লিয়াসের ভিতর ডিএনএ নিজের কপি নিজে তৈরি করে। ঠিক আছে? এটাকে বলা হয় রেপ্লিকেশন প্রসেস। তো এই যে রেপ্লিকেশন প্রসেস, এই যে ট্রান্সক্রিপশন প্রসেস, এগুলোর জন্য এনজাইম লাগবে না? এগুলো এনজাইম ছাড়া হয় না। আর যে কোনো এনজাইম, দুনিয়ার যে কোনো এনজাইম তরল পদার্থ ছাড়া কাজ করতে পারে না। এটা শুধু নিউক্লিয়াসের ভিতর না, এটা যে ওর স্পেশাল অ্যাবিলিটি, নিউক্লিওপ্লাজমের স্পেশাল অ্যাবিলিটি এমন না। দুনিয়ার কোনো এনজাইমই তরল পদার্থ ছাড়া কাজ করতে পারে না। এখন আমাদের কথা হচ্ছে আমাদের কোষে যে দুনিয়ার যত বিক্রিয়া হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, অবশ্যই এনজাইম কাজ করতেছে এখানে। এনজাইম ছাড়া তো রাসায়নিক বিক্রিয়া হয় না। তার মানে এখন আমাকে বলো, কোষের মধ্যে যদি পানি না থাকতো, তাহলে কোষ কি কাজগুলো করতে পারতো? দুনিয়ার রাসায়নিক বিক্রিয়াগুলো করতে পারতো? পারতো না। তার মানে পানি কি কেন অপর না, পানির অপর নাম কেন জীবন? বুঝে গেছে? পানির অপর নাম কেন জীবন? এই যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো নিজে নোট করে রাখবি। এটা আর আমি লিখে দিব না, আমার কথাগুলাই নোট রাখবি। যে হেডলাইন দিবি কি, পানির অপর নাম কেন জীবন, এখানে হচ্ছে ব্যাখ্যা দিবি। এখানে হচ্ছে ব্যাখ্যা দিবি, ঠিক আছে? ব্যাখ্যা দিবি। আশা করি বুঝতে পারছি। তাহলে নিউক্লিওপ্লাজমও শেষ, এখানে আমাদের কিছু কথা বলার নেই। তারপর হচ্ছে কি আমাদের এখন লাস্ট টপিক নিউক্লিওলাস। এখন আমাদের লাস্ট টপিক নিউক্লিওলাস। আচ্ছা, এগুলো কিন্তু বই পড়তে হবে, বই মাস্ট, বই মাস্ট। আমি তো এখন ছোট বাচ্চাদের মতন বই পড়াবো না। আমার জাস্ট যে জিনিসগুলো বোঝানো দরকার, মেন যে কথাগুলো বলা উচিত ওগুলাই বলে দিচ্ছি। ঠিক আছে? আর আমার কোনো কথা বইয়ের বাইরে নেই, এগুলো বই খুললে দেখতে পারবি। ঠিক আছে? কারণ তুই যে বই এখন নতুন করে পড়বি সেই বই আমি কয়বার পড়ছি। ঠিক আছে? এই মিনিমাম মনে হয় আমার জীবনে 100 বারের উপর এই চ্যাপ্টার পড়া হয়েছে। বইয়ের সব প্রত্যেকটা চ্যাপ্টার 100 বারের উপর পড়া হয়েছে। ঠিক আছে? তো বইয়ের কোথায় কি আছে এটা মুখস্থ আছে। তো আমার কোনটা লাগবে না এটাও জানি। ঠিক আছে? আচ্ছা, নিউক্লিওলাস, এটা নিউক্লিয়াসের ভিতরে একটা গাঢ় একটা জিনিস দেখছিলাম, তাই না? এটা হচ্ছে ঘন আর অধিকতর গোলাকার বস্তু। বস্তুটা আসলে কি নিয়ে গঠিত, তরল নাকি কি নিয়ে গঠিত, এটা আসলে আসলে এখন আবিষ্কার হয়নি। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে কি, ঘন। তবে ধারণা করা হয় নিউক্লিওপ্লাজম যেটা আছে না, নিউক্লিওপ্লাজমের একটা অংশ খুব গাঢ় হয়ে যায়। এই গাঢ় হয়ে গেলেই নিউক্লিওলাস তৈরি হয়। এটা হচ্ছে ঘন ও অধিকতর, অধিকতর কি, গোলাকার বস্তু, গোলাকার বস্তু। ওকে? আচ্ছা, এর কোনো আবরণ নেই। এটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। কোনো আবরণ নেই। ওকে? কে আবিষ্কার করছে? ফন্টারের বউ আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে ভাইয়া? আবিষ্কারক হচ্ছে যে ফন্টারের বউ। ফন্টারের বউ। কি অদ্ভুত লাগছে তাই তো? ফন্টারের বউ দিয়ে, আসলে ফন্টারের দিয়ে আমি বুঝাচ্ছি ফন্টানা, ফন্টানা। ও হচ্ছে কি করছে? আবিষ্কার করছে। ও হচ্ছে কি করছে? আবিষ্কার করছে। আর বউ মানে কি? বৌম্যান। বৌম্যান। বৌম্যান হচ্ছে কি করছে? নামকরণ করছে। নামকরণ, নামকরণ করছে। আশা করি বুঝাতে পারছি। ঠিক আছে? এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলবো। সবথেকে কি বুঝবো? ইম্পর্টেন্ট একটা কথা বলবো। ইম্পর্টেন্ট কথাটা কেমনে বলি? উম, আচ্ছা, নিউক্লিওলাস যদি এটা হয়, হ্যাঁ, আমরা কি বলছিলাম? এটার চারপাশে তো কি পেঁচানো সুতা থাকে, তাই না? এই যে পেঁচানো সুতা থাকে, এটা হচ্ছে ডিএনএ বা ক্রোমাটিন তন্তু। সবসময় মনে রাখতে হবে ক্রোমাটিন তন্তুর যে জায়গায়, এ দেখতো, এই যে ক্রোমাটিন তন্তুর এই জায়গাটাতে নিউক্লিওলাসটা অবস্থান করতেছে না, এই জায়গাটাকে বলা হচ্ছে স্যাট। এই জায়গাটার নাম হচ্ছে কি? জায়গাটার নাম স্যাট। ওকে? এই জায়গাটার নাম কি? স্যাট। স্যাট বা আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে স্যাটেলাইট। ঠিক আছে? এটার নাম কি? স্যাটেলাইট। এই নামকরণ কেন করা হয়েছে আমি জানি না। স্যাটেলাইট। আচ্ছা, আমরা তো এটা জানি যে কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন তন্তু একসময় আর সুতা থাকবে না, এরকম সুতার মতো পেঁচানো থাকবে, মানে খোলামেলা পেঁচানো থাকবে না। অনেকগুলো প্যাঁচে 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 ক্রোমোজোম তৈরি করবে।
মনে আছে ক্রোমোজোম তৈরি করবে কোষ বিভাজনের সময়। এবার ওদের সিচুয়েশন অনুযায়ী ওদের এক একটা নাম দেওয়া হয়েছিল, বলছিলাম না? ক্রোমোজোম তৈরি করবে, তাই না? এই যে ক্রোমোজোম, ক্রোমোজোম কয়টা মানবদেহে? ক্রোমোজোম কয়টা? 23 জোড়া বা 46টা। 46টা ক্রোমোজোমের মধ্যে একটা মাত্র ক্রোমোজোমের মধ্যে এস সাইডটা থাকবে। কি থাকবে? সরি, এস, এই নিউক্লিওলাসটা থাকবে এই জায়গায় ধর। একটা মাত্র ক্রোমোজোমে এই নিউক্লিওলাসটা থাকবে। হ্যাঁ, এই জায়গাটাকে তো আমরা সেট বলতেছি, জায়গাটাকে কি বলতেছি? সেট বলতেছি। আর এই ফুল ক্রোমোজোমটাকে কি বলতেছি আমরা? সেট ক্রোমোজোম। বি কেয়ারফুল, একটা ক্রোমোজোমেই এই নিউক্লিওলাসটা যুক্ত থাকবে, নিউক্লিওলাসটা যুক্ত থাকবে। এটাকে বলতেছি সেট ক্রোমোজোম। ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। ওকে, নিউক্লিওলাসের কাজ। নিউক্লিওলাসের কাজটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে ওর কাজটা খুব কমন। ওর কাজটা হচ্ছে যে প্রোটিন ও আরএনএ সংশ্লেষণ করে, ওই নিউক্লিয়াসের মতনই সংশ্লেষণ। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে যে নিউক্লিয়াসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা নিয়ে কালকে থেকে হচ্ছে আমরা খুব পজ করে স্টাডি করতে হবে, কিন্তু একটু স্টাডি করার আগে আমরা একটু ট্রেলার দিয়ে আজকের ক্লাসটা শেষ করি। সেটা হচ্ছে কি, এই যে সুতার মতন অংশটা, এই যে সুতার মতন অংশটা, ক্রোমাটিন তন্তু যেটাকে বলতেছি আমরা। ঠিক আছে? এখান থেকে পড়ায় কালকে থেকে, আজকে একটু সহজ হবে কারণ আজকে শুধু ট্রেলার, কিন্তু কালকে থেকে পড়া একটু কঠিন হয়ে যাবে। আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাবে। তবে বুঝতে পারলে এর থেকে সহজ জিনিস আর কিছু নেই, এর থেকে মজার জিনিস আর কিছু নেই। পুরো বোটানি চ্যাপ্টার সবথেকে মজার জিনিস এটা। ঠিক আছে? রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো কেমনে হয়। আচ্ছা, যাই হোক, নিউক্লিয়ার রেটিকুলাম, এটার নাম নিউক্লিয়ার রেটিকুলামও বলা হয়, যেটার আরেক নাম হচ্ছে কি ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন কি তন্তু। এখন এখন বলবো কেন ক্রোমাটিন তন্তু বলা হয়, যে কেন এর নাম ক্রোমাটিন। প্রথম কথা হচ্ছে রেটিকুলামের মানে হচ্ছে যে সুতা। রেটিকুলামের মানে হচ্ছে সুতা বা তন্তু। এটার কোনো কথা নেই, নিউক্লিয়াসের ভিতর থাকে, সেজন্য এটার নাম নিউক্লিয়ার রেটিকুলাম। ক্রোমাটিন তন্তু কেন বলা হয়? টিন, টিন শব্দের অর্থ হচ্ছে সুতা। টিন শব্দের অর্থ কি? সুতা। ল্যাটিন ভাষায় টিনের অর্থ কি? সুতা। আর ক্রোম, এই ক্রোমের যে অর্থ, এটার নাম হচ্ছে রং। তার মানে কি এটা রংময় সুতা? এটা রং আছে? এটা রং নাই। এটার কি নাই? রং নাই। তাহলে এটাকে রং সুতা কেন বলা হচ্ছে? এই যে এখানে হচ্ছে ইম্পর্টেন্ট পড়াটা। প্রথমত, এটা কিভাবে থাকে ভাইয়া? যেহেতু এটা রং নাই, এটাকে আমি সাদা আকারে আঁকতেছি। ঠিক আছে? রং নাই, রং নাই বুঝাইতে। এই যে একটা সুতা, ক্রোমাটিন তন্তু, এগুলো সুতা, রং নাই। ঠিক আছে? বিজ্ঞানী ফুলজেন কি করছে? ফুলজিন বিজ্ঞানী, একটা বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে ফুলজিন। ওই প্রথম কি করছে, কোষের উপর একটা সেলকে স্লাইডের উপর রেখে মাইক্রোস্কোপ দ্বারা করতেছিল, পরীক্ষা করতেছিল। তো ও কি করছে, এটা ড্রপ ফেলছে, একটা রঙের ড্রপ ফেলছে। হ্যাঁ, এই ড্রপ ফেলার কারণে সেলটা কি করছে, ওই ওইটার রং ধারণ করে ফেলছে। তার সেল বলতেছি এই ক্রোমাটিন তন্তুগুলা। তার মানে আমি আলটিমেটলি কি বুঝেছি জানো? ক্রোমাটিন তন্তু হচ্ছে পানির মতন, শুরুতে রং থাকে না, কিন্তু যে পাত্রে রাখি সেই পাত্রে রং ধারণ করে। ও কি করছে, রঙের ড্রপ ফেলছে। রঙের ড্রপ ফেলার পর দেখা যাচ্ছে এই ক্রোমাটিন তন্তুগুলা রং ধারণ করে ফেলছে। রং ধারণ করে, এই যে রং ধারণ করে ফেলছে, আস্তে আস্তে রং ধারণ করে ফেলছে, রং ধারণ করে করে লাল হয়ে যাচ্ছে, কারণ লাল 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 রং ফেলছে। ঠিক আছে? যেহেতু বিজ্ঞানী ফুলজিন এটা আবিষ্কার করছে, তাই যে রংগুলা ফেলা হয় এই রংগুলার নাম দিছে ফুলজিন রং। ঠিক আছে? তার মানে রং কেন নাম দেওয়া হয়েছে? রং নাম দেওয়া হয়েছে ফুলজিন রং ধারণ করে বলে। ফুলজিন রং ধারণ করে বলে। ঠিক আছে? ওকে, এটা তো শেষ। এখন কথা হচ্ছে, আমরা কি জানি সেলে নরমালি সুতাগুলা এভাবে খোলামেলা পেঁচানো অবস্থায় থাকে, খোলামেলা পেঁচানো অবস্থায় থাকে। কিন্তু কোষ বিভাজনের সময়, কোষ যখন একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, কোষ বিভাজনের সময় এগুলা থেকে পানি বের হয়ে যায়। কি বের হয়ে যায় ভাইয়া? পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যায়। আর পানি বের হয়ে গেলে এগুলো কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে যায় যখন, এগুলো আরো পেঁচা যায়, আরো পেঁচা যায়। পেঁচায় গেলে তখন আর নরমালি এগুলো অনেক চিকন চিকন সুতা ছিল, অনেক চিকন সুতা ছিল নরমাল আকারে থাকার কারণে, কারণ এগুলো খোলামেলা থাকে। ঠিক আছে? একটা সুতা খোলামেলা রাখছোস, তাহলে এটা কি চিকন দেখাবে না? এখন একটা সুতাকে বারবার পেঁচাচ্ছোস, পেঁচাচ্ছোস, সুতাটা মোটা হয়ে যাবে না?
যেহেতু ওদের থেকে পানি বের হয়ে যায়, তখন কি হয়ে যায়, তখন হচ্ছে যে সুতাগুলো বারবার পেঁচায়, পেঁচাতে পেঁচাতে এগুলো মোটা হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া? মোটা হয়ে গেল। হ্যাঁ, এই যে মোটা, এই যে পেঁচাচ্ছে 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 এই দেখছিস পেঁচাচ্ছে, পেঁচানোর কারণে এর মোটা হয়ে যাচ্ছে কোষ বিভাজনের সময়, এরকম মোটা হয়ে এরকম পেঁচাতে থাকে। তখন এই অবস্থাকে বলা হয় ক্রোমোজোম। তখন এই অবস্থাকে বলা হয় ক্রোমোজোম। ঠিক আছে? আর ক্রোমোজোমের আকৃতিটা কেমন এটা আশা করি জানি, ওইরকম দেখাবে আর কি। আর নর্মাল আকারে এটা হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন। এখন যদি আমরা একটা ক্রোমোজোম আঁকি, শুধু ক্রোমোজোম নিয়ে চিন্তা করি, ক্রোমোজোম দেখতে কেমন ভাইয়া? আমরা সবাই জানি ক্রোমোজোম দেখতে কেমন। এটা একটা ক্রোমোজোম। আর মাঝখানে কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে। এটা কি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। আর এটা হচ্ছে অরঞ্জিত। তুমি যখন রঙের ড্রপটা ফেলবা, সেন্ট্রোমিয়ার রং হবে না। সেন্ট্রোমিয়ার রং কি হবে না? অরঞ্জিত। কিন্তু বাকিটুক হচ্ছে কি, ক্রোমোজোম কি রং ধারণ করবে। এই যে লাল রং ফেলছে, লাল রং ধারণ করতেছে। ঠিক আছে? আর ক্রোমোজোমের কাজ কি না কি একই, সব হচ্ছে কালকে থেকে পড়াবো। ক্রোমোজোমই হচ্ছে আমাদের মেইন টপিক। ক্রোমোজোম ভিতরে আবার ডিএনএ থাকে, কেমনে থাকে না থাকে সব বলবো। আস্তে আস্তে ডিএনএ আবার কেন রেপ্লিকেশন হয়, ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সলেশন হয়, এগুলাও বলবো। তো জিনিস হচ্ছে কি, বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে খুব কঠিন। কঠিন লাগবে, খুব কঠিন বলতে খুব কঠিন লাগবে। আর বুঝতে পারলে একবার যদি বুঝিয়া চিরকাল আর কখনোই ভুলবি না। বুঝতে পারছি? তাহলে আমাদের ক্লাস আজকে এতটুকুই।